মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লেখা সর্বশেষ উপন্যাস দেয়াল। পড়ছি উপন্যাসের পঞ্চম পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। হরিদাসের চুল কাটার দোকান সুবাহানবাগে। তার দোকানের একটু সামনেই ধানমন্ডি ৩২ নম্বর রোডের মাথা। সঙ্গত কারণেই হরিদাস তার সেলুনে সাইনবোর্ড টানিয়ে রেখেছে, শেখের বাড়ি যেই পথে আমার সেলুন সেই পথে। সাইনবোর্ডের লেখা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে। তবে হরিদাস পথচারীদের জন্য এই সাইনবোর্ড টানায়নি। তার মনে ক্ষীণ আশা, কোনো একদিন এই সাইনবোর্ড বঙ্গবন্ধুর নজরে আসবে। তিনি গাড়ি থেকে নেমে এগিয়ে আসবেন, গম্ভীর গলায় বলবেন, সেলুনের সাইনবোর্ডে কিসব ছাতা মাথা লিখেছিস? নাম কি তোর? দে, আমার চুল কেটে দে। চুল কাটার পর মাথা মালিশ। বঙ্গবন্ধুর পক্ষে এ ধরনের কথা বলা মোটেই অস্বাভাবিক না, বরং স্বাভাবিক। সাধারণ মানুষের সঙ্গে তিনি এমন আচরণ করেন বলেই তার টাইটেল বঙ্গবন্ধু। হরিদাস চুল কাটার ফাঁকে ফাঁকে খদ্দের বুঝে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ফাঁদে। খদ্দেররা বেশিরভাগই তার কথা বিশ্বাস করে। হরিদাস কাঁচি চালাতে চালাতে বলে, আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, যে কাঁচি দিয়ে আপনার চুল কাটতেছি সেই কাঁচি দিয়ে স্বয়ং বঙ্গবন্ধুর চুল কেটেছি। তাও একবার না, ৩ বার। প্রথমবারের ঘটনাটা বলি। চৈত্র মাসের ১১ তারিখ, সময় আনুমানিক ১১টা। ১৫ই আগস্ট শেষ রাতে হরিদাস তার দোকানে ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভাঙল। মর্মর শব্দ হচ্ছে, দোকান ভেঙে পড়ছে। হরিদাস ভূমিকম্প হচ্ছে ভেবে দৌড়ে দোকান থেকে বের হয়ে হতভম্ব। এটা আবার কি? আলিশান এক ট্যাঙ্ক তার দোকানের সামনে ঘুরছে। ট্যাঙ্কের ধাক্কায় তার দোকান ভেঙে পড়ে যাচ্ছে। ট্যাঙ্কের ঢাকনা খোলা। দুজন কালো পোশাকের মানুষ দেখা যাচ্ছে। দোকান ভেঙে ফেলার জন্যে কঠিন কিছু কথা হরিদাসের মাথায় এসেছিল। সে কোনো কথা বলার আগেই ট্যাঙ্কের পেছনের ধাক্কায় পুরো দোকান তার মাথায় পড়ে গেল। ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের সূচনা ঘটল হরিদাসের মৃত্যুর মধ্য দিয়ে। ঢাকা মসজিদের শহর। সব মসজিদেই ফজরের আজান হয়। শহরের দিন শুরু হয় মধুর আজানের ধ্বনিতে। আজান হচ্ছে। আজানের ধ্বনির সঙ্গে নিতান্তই বেমানান কিছু কথা বঙ্গবন্ধুকে বলছে এক মেজর। তার নাম মহিউদ্দিন। এই মেজরের হাতে স্টেন গান। শেখ মুজিবের হাতে পাইপ। তার পরনে সাদা পাঞ্জাবি এবং ধূসর চেক লুঙ্গি। শেখ মুজিব বললেন, তোমরা কি চাও? মেজর বিব্রত ভঙ্গিতে আমতা আমতা করতে লাগল। শেখ মুজিবের কঠিন ব্যক্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। শেখ মুজিব আবার বললেন, তোমরা চাও কি? মেজর মহিউদ্দিন বলল, স্যার একটু আসুন। কোথায় আসব? মেজর আবারও আমতামতা করে বলল, স্যার একটু আসুন। শেখ মুজিব বললেন, তোমরা কি আমাকে খুন করতে চাও? পাকিস্তান সেনাবাহিনী যে কাজ করতে পারেনি সে কাজ তোমরা করবে? এই সময় স্বয়ংক্রিয় অস্ত্র হাতে ছুটে এলো মেজর নূর। শেখ মুজিব তার দিকে ফিরে তাকানোর আগেই সে ব্রাশ ফায়ার করল। সময় ভোর ৫টা ৪০। বঙ্গপিতা মহামানব শেখ মুজিব সিঁড়িতে লুটিয়ে পড়লেন। তখনও বঙ্গবন্ধুর হাতে তার প্রিয় পাইপ। ৩২ নম্বরের বাড়িটিতে কিছুক্ষণের জন্য নরকের দরজা খুলে গেল। একের পর এক রক্তভেজা মানুষ মেঝেতে লুটিয়ে পড়তে লাগল। নৃশংস এই হত্যাযজ্ঞ সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাক্ষী রমা আদালতে যে জবানবন্দি দেন তা তুলে দেওয়া হল। বঙ্গবন্ধুর বাড়ির কাজের ছেলে আব্দুর রহমান শেখ ওরফে রমার জবানবন্দি। আমি ১৯৬৯ সালে কাজের লোক হিসেবে বঙ্গবন্ধুর বাড়িতে আসি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর ৫টায় বঙ্গবন্ধু নিহত হন। তখন আমি বঙ্গবন্ধুর বাড়িতে থাকতাম। ওই দিন অর্থাৎ ঘটনার দিন রাত্রে আমি এবং সেলিম দোতলায় বঙ্গবন্ধুর বেডরুমের সামনে বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক ভোর ৫টার দিকে হঠাৎ বেগম মুজিব দরজা খুলে বাইরে আসেন
এবং বলেন যে শেরনিয়াবাতের বাসায় দুষ্কৃতিকারীরা আক্রমণ করেছে। ওই দিন 3 তলায় শেখ কামাল এবং তার স্ত্রী সুলতানা ঘুমিয়েছিল। ওই দিন শেখ জামাল ও তার স্ত্রী রোজি এবং ভাই শেখ নাসের দোতলায় ঘুমিয়েছিল। বঙ্গবন্ধু ও তার স্ত্রী এবং শেখ রাসেল দোতলায় একই রুমে ঘুমিয়েছিল। নিচতলায় পিএ মহিতুল ইসলাম সহ অন্যান্য কর্মচারী ছিল। বেগম মুজিবের কথা শুনে আমি তাড়াতাড়ি লেকের পাড়ে যেয়ে দেখি কিছু আর্মি গুলি করতে করতে আমাদের বাড়ির দিকে আসিতেছে। তখন আমি আবার বাসায় ঢুকি এবং দেখি পিএ বা রিসিপশন রুমে বঙ্গবন্ধু তার সঙ্গে কথা বলিতেছে। আমি পিছনের সিঁড়ি দিয়ে দোতলায় এসে দেখি বেগম মুজিব দোতলায় ছোটাছুটি করছে। আমি সাথে সাথে 3 তলায় যাই এবং আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে কামাল ভাইকে উঠাই। কামাল ভাই তাড়াতাড়ি একটা প্যান্ট ও শার্ট পরে নিচের দিকে যায়। আমি তার স্ত্রী সুলতানাকে নিয়ে দোতলায় আসি। দোতলায় গিয়ে একইভাবে আমাদের বাসা আর্মিরা আক্রমণ করেছে বলে জামাল ভাইকে উঠাই। তিনি তাড়াতাড়ি প্যান্ট ও শার্ট পরে তার মার রুমে যান, সাথে তার স্ত্রীও যান। এই সময়ও খুব গোলাগুলি হচ্ছিল। এক পর্যায়ে কামাল ভাইয়ের আর্তচিৎকার শুনতে পাই। একই সময় বঙ্গবন্ধু দোতলায় আসিয়া রুমে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। প্রচণ্ড গোলাগুলি এই সময়ে বন্ধ হয়ে যায়। তারপর বঙ্গবন্ধু আবার দরজা খুলে বাইরে এলে আর্মিরা তার বেডরুমের সামনে চারপাশে তাকে ঘিরে ফেলে। আমি আর্মিদের পিছনে ছিলাম। আর্মিদের লক্ষ্য করে বঙ্গবন্ধু বলেন, তোরা কি চাস, কোথায় নিয়ে যাবে আমাকে? তারা বঙ্গবন্ধুকে তখন সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিল। সিঁড়ির 2-3 ধাপ নামার পরে নিচের দিক থেকে অনেক আর্মি বঙ্গবন্ধুকে গুলি করে। গুলি খেয়ে সাথে সাথে বঙ্গবন্ধু সিঁড়িতে লুটিয়ে পড়েন। আমি তখন আর্মিদের পেছনে ছিলাম। তারা আমাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? উত্তরে আমি বলি, কাজ করি। তখন তারা আমাকে ভেতরে যেতে বলে। আমি বেগম মুজিবের রুমের বাথরুমে গিয়ে আশ্রয় নেই। সেখানে বেগম মুজিবকে বলি, বঙ্গবন্ধুকে গুলি করেছে। ওই বাথরুমে শেখ কামালের স্ত্রী সুলতানা, শেখ জামাল ও তার স্ত্রী রোজি, শেখ রাসেল, বেগম মুজিব ও বঙ্গবন্ধুর ভাই নাসের এবং আমি আশ্রয় নেই। শেখ নাসের ওই বাথরুমে আসার আগে তার হাতে গুলি লাগে। তার হাত হতে তখন রক্ত ঝরছে। বেগম মুজিব শাড়ির আঁচল ছিঁড়ে তার রক্ত মুছেন। এরপর আর্মিরা আবার দোতলায় আসে এবং দরজা পিটাতে থাকলে বেগম মুজিব দরজা খুলিতে যান এবং বলেন, মরলে সবাই একই সাথে মরব। এই বলে বেগম মুজিব দরজা খুললে আর্মিরা রুমের ভেতরে ঢুকে পড়ে এবং শেখ নাসের, শেখ রাসেল, বেগম মুজিব এবং আমাকে নিচের দিকে নিয়ে আসছিল। তখন সিঁড়িতে বেগম মুজিব বঙ্গবন্ধুর লাশ দেখে বলেন, আমি যাব না, আমাকে এখানেই মেরে ফেলো। এই কথার পর আর্মিরা তাকে দোতলায় তার রুমের দিকে নিয়ে যায়। একটু পরেই ওই রুমে গুলির শব্দসহ মেয়েদের আর্তচিৎকার শুনতে পাই। আর্মিরা নাসের, রাসেল ও আমাকে নিচতলায় এনে লাইনে দাঁড় করায়। সেখানে সাদা পোশাকের একজন পুলিশের লাশ দেখি। নিচে নাসেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, তুমি কে? তিনি শেখ নাসের বলে পরিচয় দিলে তাহাকে নিচতলায় বাথরুমে নিয়ে যায়। একটু পরেই গুলির শব্দ ও তার মাগো বলে আর্তচিৎকার শুনতে পাই। শেখ রাসেল মার কাছে যাব বলে তখন কান্নাকাটি করছিল এবং পিএ মহিতুল ইসলামকে ধরে বলছিল, ভাই আমাকে মারবে না তো? এমন সময় একজন আর্মি তাহাকে বলল, চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। এই বলে তাহাকে দোতলায় নিয়ে যায়। একটু পরেই কয়েকটি গুলির শব্দ ও আর্তচিৎকার শুনতে পাই। লাইনে দাঁড়ানো অবস্থায় সেলিমের হাতে এবং পেটে 2টি গুলির জখম দেখলাম। এরপর দেখলাম কালো পোশাক পরিহিত আর্মিরা আমাদের বাসার সব জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। তখন ডিএসপি নুরুল ইসলাম এবং পিএ রিসিপশনিস্ট মহিতুল ইসলামকে আহত দেখি। এরপরে আমাদের বাসার সামনে একটা ট্যাঙ্ক আসে। ট্যাঙ্ক হতে কয়েকজন আর্মি নেমে ভেতরের আর্মিদের লক্ষ্য করে জিজ্ঞাসা করে, ভিতরে কে আছে? উত্তরে ভেতরের আর্মিরা বলে, অল আর ফিনিশড। অনুমান বেলা 12টার দিকে আমাকে ছেড়ে দেবার পর আমি প্রাণ ভয়ে আমার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া চলে যাই। স্বাক্ষর আব্দুর রহমান শেখ, রমা।
বঙ্গবন্ধুর ভগ্নিপতি মন্ত্রী শেরনিয়াবত এবং বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ মুনির বাড়িও একই সঙ্গে আক্রান্ত হল। সেখানেও রক্তগঙ্গা। শেখ মুনি মারা গেলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। পিতামাতার মৃত্যু দৃশ্য শিশু তাপস দেখল খাটের নিচে বসে। এই শিশুটি তখন কি ভাবছিল? ক্যাবিনেট মন্ত্রী শেরনিয়াবত মারা গেলেন তার 10 ও 15 বছরের 2 কন্যা, 11 বছর বয়সী এক পুত্র এবং মাত্র 5 বছর বয়সী এক নাতির সঙ্গে। কাদের মোল্লা রোজ ফজরের নামাজ আদায় করে তার চায়ের দোকান খোলে। আজও তাই করেছে। কেরোসিনের চুলা ধরিয়ে চায়ের কেতলি বসিয়েছে। তখনই সামরিক পোশাক পরা একজন দৌড়ে এসে কাদের মোল্লার দোকানের সামনে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রক্তে তার পোশাক ভেজা। তিনি পেটের কাছে কি যেন ধরে আছেন। হতভম্ব কাদের মোল্লা ভীত গলায় বলল, আপনি কে? সেনা কর্মকর্তা ক্ষীণ গলায় বললেন, আমার স্ত্রীকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে? তোমাকে তার জন্য 2000 টাকা দিব। আমার মানিব্যাগে 2000 টাকা আছে। কাদের মোল্লা বলল, অবশ্যই পারব। জিনিসটা কি? সেনা কর্মকর্তা তার উত্তর দিতে পারলেন না। তার মুখ দিয়ে শাঁসা আওয়াজ বের হতে লাগল। এই সেনা কর্মকর্তা আমাদের পরিচিত। তিনি মেজর ফারুকের ঘনিষ্ঠজন, সুবেদার মেজর ইশতিয়াক। তিনি পেটের কাছে যে জিনিসটা ধরে আছেন তা হল বঙ্গবন্ধুর বাড়ি থেকে চুরি করে আনা 40 ভরি সোনার নৌকা। নিচে লেখা আদমজি শ্রমিক লীগের উপহার। কাদের মোল্লা সোনার নৌকা ও মানিব্যাগ নিয়ে সেই দিনই দেশের পথে রওনা হল। আনন্দ ও উত্তেজনায় তার শরীর কাঁপছে। বাইরে থেকে দেখে অবশ্যই মনে হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। মুখ হাঁ করা। সে মুখ দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছে। তার হাতে চটের ব্যাগ। এই ব্যাগে সোনার নৌকা ও মানিব্যাগ। চটের ব্যাগ কোথাও রেখে কাদের মোল্লা শান্তি পাচ্ছে না। একবার কোলে রাখছে, একবার বুকের কাছে জড়িয়ে ধরে আছে। বাসে কাদেরের ডান পাশে বসা যাত্রী বলল, আপনার ব্যাগে কি? কাদের মোল্লা চোখ গরম করে বলল, আমার ব্যাগে কি তা দিয়ে আপনার প্রয়োজন কি? রাগেন কি জন্যে? ব্যাগ নিয়ে চাপাচাপি করতেছেন এই জন্যে জিগাইলাম। কাদের মোল্লা বলল, চুপ, ঘুষি দিয়ে নাকশা ফাটাই দিব। ঘুষি দিয়ে দেখেন। কাদের মোল্লা প্রচণ্ড ঘুষি দিয়ে সহযাত্রীর নাক ফাটিয়ে ব্যাগ নিয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে নেমে পড়ল। সকাল 7টা। বাংলাদেশ বেতার ঘন ঘন একটি বিজ্ঞপ্তি প্রচার করছে। উল্লসিত গলায় একজন বলছে, আমি ডালিম বলছি। স্বৈরাচারী মুজিব সরকারকে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা হয়েছে। সারা দেশে মার্শাল ল জারি করা হলো। দেশ থমকে দাঁড়িয়েছে। কি হচ্ছে কেউ জানে না, কি হতে যাচ্ছে তাও কেউ জানে না। মানুষের আত্মার মতো দেশেরও আত্মা থাকে। কিছু সময়ের জন্যে বাংলাদেশের আত্মা দেশ ছেড়ে গেল। মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধু হত্যার খবর শুনে নির্বিকার ভঙ্গিতে বললেন, প্রেসিডেন্ট নিহত তাতে কি হয়েছে? ভাইস প্রেসিডেন্ট তো আছে। কনস্টিটিউশন যেন ঠিক থাকে। বঙ্গবন্ধুর অতি কাছের মানুষ তার রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বসে আছেন রক্ষী বাহিনীর সদর দপ্তর সাভারে। আতঙ্কে তিনি অস্থির। রক্ষী বাহিনী আত্মসমর্পণ করায় তাকে নিয়ে পড়েছে। তারা বারবার জানতে চাচ্ছে তোফায়েল আহমেদকে নিয়ে কি করবে। বঙ্গবন্ধুকে রক্ষার দায়িত্বে নিয়োজিত রক্ষী বাহিনী ঝিম ধরে বসে আছে। এক সময়ের সাহসী তেজি ছাত্রনেতা তোফায়েল আহমেদও ঝিম ধরে আছেন। শুরু হয়েছে ঝিম ধরার সময়। রাস্তায় মিছিল বের হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, সেই মিছিল আনন্দ মিছিল। শফিক বাংলা মোটর গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখল। সেখানে রাখা ট্যাঙ্কের কামানে ফুলের মালা পরানো। কিছু অতি উৎসাহী ট্যাঙ্কের উপরে উঠে নাচের ভঙ্গি করছে। আমার বাবর রোডের বাসার কথা বলি। বেতারে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে একতলায় রক্ষী বাহিনীর সুবেদার পালিয়ে গেলেন। তার 2 মেয়ে ছুটে এলো মার কাছে। একজন গর্ভবতী। তাদের আশ্রয় দিতে হবে। মা বললেন, তোমাদের আশ্রয় দিতে হবে কেন? তোমরা কি করেছ? তারা কাঁদো কাঁদো গলায় বলল, খালাম্মা, এখন পাবলিক আমাদের মেরে ফেলবে। এই ছোট্ট ঘটনা থেকে রক্ষী বাহিনীর অত্যাচার
এবং তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণাও টের পাওয়া যায়। খন্দকার মোশতাক 5 ওয়াক্ত নামাজ পড়লেও ফজরের নামাজটা সময় মতো পড়তে পারেন না। তিনি অনেক রাত জাগেন বলেই এত ভোরে উঠতে পারেন না। ফজরের ওয়াক্তের নামাজ নিয়ে তিনি চিন্তিতও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ সময় মতো পড়তে পারেননি। এই কারণেই সবার জন্য ফজরের নামাজের ওয়াক্ত নমনীয় করা হয়েছে। কেউ দেরি করে পড়লেও তাতে দোষ ধরা হবে না। 15ই আগস্ট তার ঘুম ভাঙল 8টায়। শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন এই খবর তাকে দেওয়া হলো। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খবর নিয়ে এসেছে তার ভাইস্তা মোফাজ্জল। তাকে ভীত এবং চিন্তিত দেখাচ্ছে। মোফাজ্জল বলল, রেডিও সারবো, খবর শুনবেন? মোশতাক বললেন, না, কড়া করে 1 কাপ চা আনো, চা খাবো। মোফাজ্জল বলল, আপনি কি বাড়িতেই থাকবেন না পালিয়ে যাবেন? পালিয়ে যাব কোন দুঃখে? আমি অপরাধ কি করেছি? সদর দরজায় কি তালা লাগিয়ে রাখব? না, সদর দরজা খোলা থাকবে। তুমি নিজে সেখানে টুল পেতে বসে থাকবে। আমার সঙ্গে কেউ দেখা করতে চাইলে তাকে সম্মানের সঙ্গে নিয়ে আসবে। কে আসবে দেখা করতে? মোশতাক এই প্রশ্নের জবাব না দিয়ে বাথরুমে ঢুকলেন। পরিস্থিতি সামলানোর জন্যে কিছু সময় নিজেকে বিচ্ছিন্ন করে রাখা দরকার। বাথরুম হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য আদর্শ স্থান। তিনি অজু করে বাথরুম থেকে বের হলেন। ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের কাছে নিজের নিরাপত্তা চেয়ে 2 রাকাত নফল নামাজ শেষ করে নিয়ামুল কোরআন নিয়ে বসলেন। আল্লাহ পাকের 99 নাম পাঠ করে আজকের দিন শুরু করবেন। ইয়া আল্লাহু, হে আল্লাহ। ইয়া রহমানু, হে করুণাময়। ইয়া রাহিমু, হে পরম দয়ালু। ইয়া মালিকু, হে প্রভু। ইয়া কুদ্দুসু, হে পবিত্রতম। ইয়া সালামু, হে শান্তিদানকারী। ইয়া সালামু পড়ার পরপরই বিকট ঘর ঘর শব্দ শোনা যেতে লাগল। মোশতাক তার 3 তলার শোবার ঘরের জানালা দিয়ে তাকালেন। তার কলিজা শুকিয়ে গেল। বিকট দর্শন এক ট্যাঙ্ক তার বাড়ির সামনে। ট্যাঙ্কের কামান তার শোবার ঘরের দিকে তাক করা। ঘটনা কি? ট্যাঙ্ক কেন? এতদিন যা শুনে এসেছেন তার সবই কি ভুয়া? ট্যাঙ্কের গোলার আঘাতে তাকে মরতে হবে? ট্যাঙ্ক কোনো শান্তির পতাকাবাহী যুদ্ধযান না। অকারণে কেউ নিশ্চয়ই তার বাড়ির সামনে ট্যাঙ্ক বসাবে না। সিঁড়িতে বুট জুতার শব্দ হচ্ছে। খন্দকার মোশতাক একমনে দোয়া ইউনুস পড়তে লাগলেন। এই দোয়া পাঠ করে ইউনুস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তার বিপদ ইউনুস নবীর চেয়ে বেশি। দরজা খুলে মেজর রশিদ ঢুকলেন। তার হাতে স্টেনগান। তার পেছনে 2 জন সৈনিক। তাদের হাতেও স্টেনগান। সৈনিক 2 জন স্টেনগান মোশতাকের দিকে তাক করে আছে। মোশতাক নিশ্চিত মৃত্যু ভেবে আল্লাহ পাকের কাছে তওবা করলেন। মেজর রশিদ বললেন, স্যার চলুন। মোশতাক বললেন, কোথায় যাব? প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রথমে রেডিও স্টেশনে যাবেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ট্যাঙ্ক এসেছে কেন? প্রেসিডেন্টের মর্যাদা রক্ষার জন্য ট্যাঙ্ক এসেছে। মোশতাক বললেন, শুক্রবারে আমি জুম্মার নামাজের আগে কোনো কাজকর্ম করি না। দায়িত্ব যদি গ্রহণ করতে হয় জুম্মার নামাজের পর। মেজর রশিদ কঠিন গলায় বললেন, আপনাকে আমি নিতে এসেছি, আপনি আমার সঙ্গে যাবেন। অর্থহীন কথা বলে নষ্ট করার মতো সময় আমার নেই। মোশতাক বললেন, অবশ্যই অবশ্যই, তবে আমাকে কিছু সময় দিতে হবে। আপনাকে কোনো সময় দেওয়া হবে না। কাপড় চেঞ্জ করার সময় দিতে হবে। আমি নিশ্চয়ই লুঙ্গি আর স্যান্ডু গেঞ্জি পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিব না। সকাল 11:45 খন্দকার মোশতাক বেতারে ভাষণ দিলেন। তিনি আবেগমথিত গলায় বঙ্গবন্ধুর হত্যাকারীদের সূর্য সন্তান আখ্যা দিলেন। মোশতাকের ভাষণের পর বঙ্গভবনে আনন্দ উল্লাস, কোলাকুলি, একে অন্যকে অভিনন্দনের পালা শুরু হয়ে গেল। শুরু হলো মিষ্টি বিতরণ। মিষ্টি কেউ নিজে খাচ্ছে না, একজন অন্যজনকে খাইয়ে দিচ্ছে। বঙ্গবন্ধুর মৃতদেহ তখনও তার 32 নম্বর বাড়িতে পড়ে আছে। সন্ধ্যাবেলা শফিক এসেছে রাধানাথ বাবুর কাছে।
শফিকের বিপর্যস্ত ভঙ্গি দেখে তিনি ছোট্ট নিঃশ্বাস ফেললেন। শফিক কাঁদো কাঁদো গলায় বলল, এত বড় ঘটনা ঘটে গেল, আর কেউ প্রতিবাদ করল না? কেউ তার পাশে দাঁড়ালো না? রাধানাথ বললেন, কেউ তার পাশে দাঁড়ায়নি এটা ঠিক না। খবর পেয়েছে ব্রিগেডিয়ার জামিল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুকে রক্ষার জন্য ছুটে গিয়েছিলেন, গুলি খেয়ে মারা গেছেন। পুলিশের কিছু কর্মকর্তা বাধা দিয়েছিলেন, তারাও মারা গেছেন। শফিক বলল, কেউ তার পক্ষে রাস্তায় বের হয়ে কিছু বলবে না? রাধানাথ বললেন, তুমি কি রাস্তায় বের হয়ে কিছু বলেছ? তুমি যেহেতু বলনি, অন্যদের দোষ দিতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছ? জি। রাধানাথ বললেন, সাহস আছে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলার, মুজিব হত্যার বিচার চাই? শফিক বলল, আমার সাহস নেই, আমি খুবই ভীতু মানুষ, কিন্তু আমি বলবো। কবে বলবে? আজ রাতেই বলবো। রাত ৮টা। মনে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। খন্দকার মোশতাকের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। ৩ বাহিনী প্রধান নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেছেন। পুরনো মন্ত্রিসভার প্রায় সবাইকে নিয়েই নতুন মন্ত্রিসভা তৈরি হয়েছে। নির্বাচিত সংসদ সদস্যরা যুক্ত হয়েছেন। আতাউল গনি ওসমানী হয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা। মনে হচ্ছে পুরনো আওয়ামী লীগই আছে, শুধু শেখ মুজিবুর রহমান নেই। আপসহীন জননেতা মৌলানা ভাসানী, যিনি ১ মাস আগেও বঙ্গবন্ধুকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন, তিনিও নতুন সরকারকে সমর্থন জানালেন। ১৫ই আগস্ট রাত ৯টার দিকে সরফরাজ খানের বাড়ির সামনের রাস্তায় এক যুবককে চিৎকার করতে করতে সড়কের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে দেখা গেল। সে চিৎকার করে বলছিল, মুজিব হত্যার বিচার চাই। যুবকের পেছনে পেছনে যাচ্ছিল ভয়ঙ্কর দর্শন একটি কালো কুকুর। সেই রাতে অনেকেই রাস্তার দুপাশের বাড়িঘরের জানালা খুলে যুবককে আগ্রহ নিয়ে দেখছিল, সঙ্গে সঙ্গে জানালা বন্ধও করে ফেলছিল। আচমকা এক আর্মির গাড়ি যুবকের সামনে এসে ব্রেক কষল। গাড়ির ভেতর থেকে কেউ একজন যুবকের মুখে টর্চ ফেলল। টর্চ সঙ্গে সঙ্গে নিভিয়ে ইংরেজিতে বলল, ইয়াং ম্যান, গো হোম, ট্রাই টু হ্যাভ সাম স্লিপ। শফিককে এই উপদেশ যিনি দিলেন, তিনি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। যান যান, বাসায় যান। শফিক বলল, জি স্যার, যাচ্ছে। খালেদ মোশাররফ বললেন, আমি আপনাকে চিনি, অবন্তীদের বাসায় দেখেছি, আপনি অবন্তীর গৃহশিক্ষক। জি। গাড়িতে উঠুন। আপনি কোথায় থাকেন বলুন, আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি হেঁটে যেতে পারবো, তাছাড়া আমার সঙ্গে একটি কুকুর আছে, কুকুর নিয়ে আপনার গাড়িতে উঠব না। শফিক চলে যাচ্ছে, জিপ দাঁড়িয়ে আছে। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে অবন্তীর গৃহশিক্ষকের দিকে তাকিয়ে আছেন। শফিক বলল, স্যার যাই, আসসালামু আলাইকুম। খালেদ মোশাররফ বললেন, আপনি একজন সাহসী যুবক, আসুন আমার সঙ্গে হাত মেলান। সাহসী মানুষদের হাতের চামড়া থাকে মোলায়েম, আপনার হাতের চামড়া দেখি। খালেদ মোশাররফ অনেকক্ষণ শফিকের হাত ধরে রইলেন। শফিকের হাতের চামড়া মোলায়েম না, কঠিন। রাত 12টার কিছু পরে চাদরে নাকমুখ ঢেকে সানুভাই উপস্থিত হলেন পীর হাফেজ জাহাঙ্গীরের হুজুরাখানায়। হাফেজ জাহাঙ্গীরের রাতের ইবাদত শেষ হয়েছে, তিনি ঘুমোতে যাচ্ছিলেন। সানুভাইকে দেখে এগিয়ে এলেন। সানু বললেন, পীর ভাই, রাতে থাকার জায়গা দেওয়া লাগে, বিপদে আছি। কি বিপদ? বঙ্গবন্ধু নাই, আমরা যারা তার অতি ঘনিষ্ঠ তারাও নাই। বাংলাদেশের পাবলিক হলো ব্রেন ডিফেক্ট পাবলিক। যে কোনো একজন যদি বলে ধরো, সানুরে ধরো, পাবলিক দৌড় দিয়ে আমারে ধরবে। আপনার থাকার ব্যবস্থা করছে। রাতের খানা কি খেয়েছেন? রাতের খানা কখন খাবো বলেন, দৌড়ের উপর আছে। খানার ব্যবস্থা করলে ভালো হয়। আরেকটা কথা, সরফরাজ খান সাহেব কি আছেন? আছেন। ভালো হয়েছে, ওনাকে তার বিষয় সম্পত্তি বুঝিয়ে দিব। খান সাহেবকে আমি বড় ভাইয়ের মতো দেখি, শ্রদ্ধা করি। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের বিখ্যাত গ্রন্থ লেগাসি অব ব্লাডে উল্লেখ করা হয়েছে,
শেখ মুজিবুর রহমানের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়ার পরপর টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে স্থানীয় জনগণ হামলা করে এবং বাড়ির সব জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হায়রে বাংলাদেশ! অ্যান্থনি মাসকারেনহাস তার গ্রন্থে সত্যের মতো করে অনেক মিথ্যাও ঢুকিয়েছেন। বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি লুট হওয়ার ঘটনা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। সপরিবারে বঙ্গবন্ধুর নিহত হওয়ার দিন থেকে 15 দিন। 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত। খন্দকার মোশতাক আহমেদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। দেশে সামরিক আইন জারি। বিগত সরকারের ভাইস প্রেসিডেন্ট 10 জন মন্ত্রী ও 6 জন প্রতিমন্ত্রী পুনর্বহাল। বাংলাদেশের নতুন সরকারের প্রতি পাকিস্তানের সমর্থন। মনে হয় পাকিস্তান তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে স্বীকৃতি। 16 আগস্ট বাংলাদেশের নতুন সরকারকে সৌদি আরবের স্বীকৃতি। সৌদি সরকারও তৈরি, কত তাড়াতাড়ি স্বীকৃতি দেওয়া যায়। টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের দাফন সম্পন্ন। পুরো একদিন বঙ্গবন্ধুর মৃতদেহ পড়ে রইল, কেউ জানে না মৃতদেহ কি করা হবে। 23 আগস্ট সামরিক আইনের অধীনে সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ সহ 20 জন গ্রেপ্তার। 24 আগস্ট মেজর জেনারেল শফিউল্লাহর জায়গায় মেজর জেনারেল জিয়াউর রহমান নতুন সামরিক বাহিনীর প্রধান। 27 আগস্ট ভারতের নতুন সরকারকে স্বীকৃতি দান। ভারতের উপর অনেক ভরসা ছিল। বাংলাদেশ তাদের সঙ্গে 25 বছরের মৈত্রী চুক্তিতে আবদ্ধ। তারাও যেন পাগল হয়ে গেল কত দ্রুত স্বীকৃতি দেওয়া যায়। 31 আগস্ট মহাচীনের নতুন সরকারকে স্বীকৃতি দান। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে গণচীনের অনেক দিন লেগেছিল, এইবার আর লাগল না। সেলুকাস, কি বিচিত্র এই দেশ! এমন এক হত্যাকাণ্ডের প্রতিবাদ করার কেউ নেই। ভুল বললাম, শফিকের মতো অনেকেই ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী দেশ ছেড়ে ভারতে চলে গেলেন। মুজিববিহীন বাংলাদেশে তিনি বাস করবেন না। ভারতে তিনি কাদেরিয়া বাহিনী তৈরি করে সীমান্তে বাংলাদেশের থানা আক্রমণ করে নিরীহ পুলিশ মারতে লাগলেন। পুলিশ বেচারারা কোনো অর্থেই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত না, বরং সবার আগে বঙ্গবন্ধুকে রক্ষার জন্যে তারা প্রাণ দিয়েছে। শেখ হাসিনার গৃহশিক্ষক অভিনেতা আবুল খায়ের দেশ ছেড়ে আমেরিকা চলে গেলেন। কবি নির্মলেন্দু গুণের মাথা খারাপ হয়ে গেল। তিনি বারহাট্টায় নিজ গ্রামের বাড়িতে চলে গেলেন। তখন তার মনে হতো বঙ্গবন্ধুর আত্মা তার ভেতরে ঢুকে গেছে। এই খবর সবাই পেয়ে গেছে। সবাই হন্যে হয়ে কবিকে হত্যার জন্য খুঁজছে। কবিকে হত্যা করলেই বঙ্গবন্ধুর আত্মা কবজা করা যাবে। নির্মলেন্দু গুণ সেই দুঃসহ সময়ের বর্ণনা দিয়ে সুন্দর একটি গ্রন্থ রচনা করেছেন। রক্তঝরা নভেম্বর 1975, বিভাস প্রকাশনা। কৌতূহলী পাঠক বইটি পড়ে দেখতে পারেন। তারিখ 31 অক্টোবর 1975 সন। রাধানাথবাবু মেঝেতে শীতলপাটির বিছানায় শুয়ে আছেন। তার পাশে শফিক কাগজ কলম নিয়ে বসেছে। রাধানাথবাবু জরুরি এক চিঠির ডিকটেশন দেবেন। চিঠি যাবে খন্দকার মোশতাকের হাতে। রাধানাথ বললেন, শচীন কর্তা মারা গেছেন, এই খবর জানো? না। উনি আজ মারা গেছেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা শচীন কর্তার মৃত্যুতে যতটা শোক পেয়েছে তার 100 ভাগের 1 ভাগ শোকও তাদের জাতির পিতার মৃত্যুতে পায়নি। শফিক বলল, খন্দকার মোশতাক হয়তো তাকে জাতির পিতার আসন থেকে নামিয়ে দেবেন। রাধানাথ বললেন, এটা উনি পারবেন না, সবার ক্ষমতারই সীমাবদ্ধতা আছে। খন্দকার মোশতাক তার ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানেন। শফিক হতাশ গলায় বলল, জানলেই ভালো। রাধানাথ বললেন, লেখ, মাননীয় প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। লিখেছ? জি। এখন লেখ, নমস্কার এবং অভিনন্দন। আশা করি আপনার মাধ্যমে দেশ দিক নির্দেশনা পাবে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনি যেন কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাদের নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখেন। বাংলাদেশের এখন যে অবস্থা, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে। একটি আপ্তবাক্য আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, সবাইকে তার মুদ্রায় হিসাব দিতে হবে।
বিনীত রাধানাথ। শফিক বলল, খন্দকার মুশতাক সাহেব আপনাকে চেনেন? খুব ভালো মতো চেনেন। এই চিঠি তুমি নিয়ে যাবে, সরাসরি তার হাতে দিবে। আমি বঙ্গভবনে ঢুকব কিভাবে? সেই ব্যবস্থা আমি করব। এখন দোতলার স্টোর রুমে যাও, একটা রেকর্ড প্লেয়ার আছে, সেটা আনো। শচীন কর্তার ৭৬ RPM বেশ কিছু রেকর্ড আছে, যে কোনো একটা নিয়ে আসো। তার গান শুনে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাই। আমার মন বলছে একটা সময় আসবে যখন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে এদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবে। আমি সেই দিন দেখে যেতে চাই। রাধানাথ চোখ বন্ধ করে শুয়ে আছেন। রেকর্ড প্লেয়ারে শচীন কর্তার গান বাজছে। রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে, কই গেলা রে বন্ধু কই রইলা রে, আমারে ছাড়িয়া বন্ধু কই গেলা রে। বঙ্গভবনে ঢুকতে এবং খন্দকার মোশতাকের হাতে চিঠি দিতে শফিকের মোটেই বেগ পেতে হল না। মোশতাক মুখ বন্ধ খাম হাতে নিলেন, চিঠি বের করে পড়লেন না। ভুরু কুচকে শফিকের দিকে তাকিয়ে রইলেন। কড়া গলায় বললেন, তোমার নাম কি? শফিক ভীত গলায় বলল, শফিক। তুমি রাধানাথ বাবুকে চেনো কিভাবে? আমি ওনার কিছু টুকটাক কাজ করে দেই। টুকটাক কাজ মানে কি? ডিকটেশন নেই। ওনার চোখ ভালো না, লেখাপড়া করতে সমস্যা হয়। আমার কাছে যে চিঠি এসেছে তার ডিকটেশন তুমি নিয়েছ? জি। চিঠির বিষয়বস্তু তুমি জানো? জি। রাধানাথ বাবুকে আমার শুভেচ্ছা দেবে এবং বলবে তিনি যদি বঙ্গভবনে এসে আমার সঙ্গে এক কাপ চা খান তাহলে আমি খুশি হব। জি বলবো। স্যার, আমি কি এখন যেতে পারি? খন্দকার মোশতাক বিরক্ত গলায় বললেন, তোমাকে কেউ আটকে রাখেনি। প্রেসিডেন্ট শফিককে আটকাননি, কিন্তু একজন আটকালেন, তার নাম মেজর রশিদ। ইনি তখন বঙ্গভবনে বিশাল এক রুম দখল করে থাকেন। তার রুমের সামনে স্টেনগান হাতে দুজন সৈনিক দাঁড়িয়ে থাকে। রাষ্ট্রের নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সব আলোচনা এই ঘরেই হয়। শফিককে মেজর রশিদের সামনে উপস্থিত করা হলো। মেজর শীতল গলায় বললেন, হু আর ইউ? স্যার, আমার নাম শফিক। তুমি প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে দেখা করেছ? ওনার সঙ্গে দেখা করার পাস আমি ইস্যু করি। তুমি পাস কোথায় পেলে? শফিক ভীত গলায় বলল, পাস কোথা থেকে এসেছে আমি জানি না স্যার, প্রেসিডেন্ট সাহেব ব্যবস্থা করেছেন। ওনার সঙ্গে তোমার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই স্যার, আমি সামান্য ব্যক্তি। আমি ওনার জন্য একটা চিঠি নিয়ে এসেছিলাম। চিঠি কে দিয়েছেন? রাধানাথ বাবু। হুইজ হি? তিনি একজন প্রেসের মালিক। প্রেসের নাম আদর্শ লিপি। চিঠিতে কি লেখা? শফিক ইতস্তত করে বলল, চিঠিতে কি লেখা আমি জানি না স্যার। শফিক এই মিথ্যা বলে ঘাবড়ে গেল। তার মনে হচ্ছে এই লোক তার মিথ্যা ধরে ফেলেছে। তুমি ভয় পাচ্ছ কেন? শফিক বলল, স্যার আমি ভীতু মানুষ, এই জন্য ভয় পাচ্ছি। মেজর রশিদ সিগারেট ধরাতে ধরাতে বললেন, ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে বলে তুমি ভয় পাচ্ছ? মেজর সাহেব নিচু গলায় তার পাশে সিভিল পোশাকে দাঁড়িয়ে থাকা একজনকে কি যেন নির্দেশ দিলেন। তার নির্দেশ মতো শফিককে নিয়ে যাওয়া হলো রমনা থানায়। সেখানে পুলিশের এসপি সালাম সাহেবের হাতে তাকে তুলে দেওয়া হলো। সালাম সাহেব হতাশ গলায় বললেন, যারা আপনাকে পাঠিয়েছে তাদের হাতে বন্দিশালা নেই। সন্দেহভাজনদের তারা থানায় পাঠিয়ে দেন। এর মধ্যে দুর্ভাগ্যবানরা চলে যান আনিতে। শফিক বলল, আনি কি? আনি হচ্ছে আগাছা নির্মূল। আপনি যদি আগাছা হয়ে থাকেন তাহলে আপনাকে নির্মূল করা হবে। কাজটা আমরা করব না, এই ভরসা আপনাকে দিতে পারি। আপনার সান্ত্বনা বলতে এইটুকু। শফিক বলল, স্যার আমি কি আমার অবস্থা জানিয়ে কাউকে টেলিফোন করতে পারি? পারেন, তবে থানার টেলিফোন এখন নষ্ট। যান, হাজতে অপেক্ষা করুন। টেলিফোন ঠিক হলে আপনাকে খবর দেওয়া হবে।
সারাদিনেও টেলিফোন ঠিক হলো না। শফিক ঠিক করল কোনো কারণে সে যদি বেঁচে যায় তাহলে আর ঢাকায় থাকবে না, মার কাছে চলে যাবে। রাত 8টায় হাজতের দরজা খুলে তাকে বের করা হলো। মিলিটারি একটা জিপ থানার সামনে দাঁড়িয়ে আছে। এসপি সালাম সাহেবের সঙ্গে একজন অফিসার। এই অফিসারকে শফিক বঙ্গভবনে দেখেনি। অফিসার এসেছেন সিভিল পোশাকে। সালাম সাহেব তাকে ক্যাপ্টেন সাহেব বলে ডাকছেন বলেই শফিক নিশ্চিত হল উনি একজন ক্যাপ্টেন। এই সময় মেজর এবং ক্যাপ্টেনরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শফিকের ইচ্ছা করছে ক্যাপ্টেন সাহেবের পা চেপে ধরতে। জীবন রক্ষার জন্যে শুধু পা চেপে ধরা না, পা চাটাও যায়। ক্যাপ্টেন সাহেব কড়া গলায় বললেন, আপনি বুস্টার সাহেবকে চেনেন? শফিক বলল, জি না স্যার। উনি কে? উনি বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত। আপনি তাকে চেনেন না, তারপরেও উনি কেন আপনার মুক্তির জন্য সুপারিশ করলেন? তাও আমি জানি না। আমি অতি তুচ্ছ একজন, আমার জন্যে সুপারিশ করার কেউ নেই স্যার। ক্যাপ্টেন বললেন, যান, চলে যান, ইউ আর রিলিজড। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। শফিক বলল, স্যার আপনার অনেক মেহেরবানি, আমি নিজে যেতে পারবো। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, এই জন্যে বললাম। শফিক বলল, স্যার বৃষ্টিতে ভিজে আমার অভ্যাস আছে। অবন্তীর কাছে লেখা ইসাবেলার নভেম্বর মাসের চিঠি। আমার ছোট্ট পাখি, আমার জেসমিন পুষ্প, এই মেয়ে, তোমার নভেম্বর মাসের চিঠি আমি লিখছি অক্টোবরের 21 তারিখে। তোমার দেশের যে অবস্থা, চিঠি পেতে পেতে নভেম্বর চলে আসবে। তোমার জন্যে অতি আনন্দের একটা খবর দিয়ে শুরু করি। তোমার বাবা ফিরে এসেছে। প্রথমে তাকে চিনতে পারছিলাম না, মনে হচ্ছিল স্ট্রিট বেগার, ভিক্ষা চাইতে দরজার বেল টিপছে। আমি তাকে বললাম, গো টু হেল। সে যথারীতি তার পুরনো অভ্যাস মতো রসিকতা করল। সে বলল, হেলে যাওয়ার জন্যই তো তোমার কাছে এসেছি, তোমার চেয়ে কঠিন হেল আর কোথায় পাব? তোমার বাবার শরীর খুব খারাপ করেছে, নানান অসুখ বিসুখ বাঁধিয়েছে। মাথার চুল বেশিরভাগ পড়ে গেছে, চোখ রক্তবর্ণ, কোটরে ঢুকে গেছে। কিডনি মনে হয় ঠিকমতো কাজ করছে না, পায়ে পানি এসেছে, লিভারও মদ খেয়ে পচিয়ে ফেলেছে। তার সারা শরীর হলুদ, গা থেকে টকটক গন্ধও বের হচ্ছে। আমি তাকে বললাম, আমার কাছে কেন এসেছ? আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি তোমার মেয়ের কাছে ফিরে যাও। সে বলল, এই অবস্থায় মেয়ের কাছে ফেরা যাবে না, শরীর সারিয়ে তারপর যাব। তুমি আমার শরীর সারাবার ব্যবস্থা করো। আমি বললাম, আমি কেন তোমার শরীর সারাবার ব্যবস্থা করব? তুমি কে? সে বলল, আমি তোমার কেউ না তা ঠিক আছে, কিন্তু আমি তোমার অতি আদরের কন্যার বাবা। এই পরিচয় কি যথেষ্ট না? আমি বললাম, না, আমার বাড়িতে তুমি থাকতে পারবে না, তুমি তোমার থাকার জায়গা খুঁজে বের করো। আমি তোমার জন্যে অনেক যন্ত্রণার ভেতর দিয়ে গিয়েছি, আর যাব না। সে বলল, ওকে, চলে যাচ্ছে। বলেই পুটলি পাটলি নিয়ে আমার বাড়ির ঠিক সামনে পাম গাছের নিচে বসল। আমি দেখেও না দেখার ভান করলাম। দুপুরে দেখি সে পুটলি থেকে ভদকার বোতল বের করে পানি ছাড়া শুধু শুধু ভদকা খাচ্ছে। আমার দিকে বোতল উঁচিয়ে বলল, চিয়ার্স, আনন্দময় পুরনো দিনের স্মরণে, ইসাবেলা দ্য গ্রেট ড্যান্সিং কুইন। এখন তুমি বলো, এই মানুষের উপর কতক্ষণ রাগ করে থাকা যায়? আমি তার জন্যে গেস্টরুম খুলে দিয়েছি, তার চিকিৎসার ব্যবস্থা করেছি। চিকিৎসায় চট করে কোনো সুফল পাওয়া যাবে এরকম মিথ্যা আশায় বসে থাকবে না। তবে আমি তোমার বাবার চিকিৎসার কোনো ত্রুটি করব না, যীশুখ্রিস্টের শপথ। আমি তোমাকে ব্রিটিশ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের একটি টিকিট পাঠাবো। খোঁজখবর করছে ব্রিটিশ এয়ারওয়েজ ঢাকায় যায় কিনা। তুমি দ্রুত চলে এসো, আমি আড়াল থেকে পিতাকন্যার মিলন দৃশ্য দেখতে চাচ্ছি। ইতি তোমার মা, ইসাবেলা। পুনশ্চ 1। তোমার বাবা তোমাকে চিঠি লেখার জন্য কাগজ কলম নিয়েছে। চিঠি লিখে শেষ করেছে কিনা জানি না, শেষ করা মাত্র চিঠি তোমাকে পাঠাবো। পুনশ্চ 2। তোমার বাবা এতদিন কোথায় ছিল
শুনলে বড় ধরনের চমক খাবে। সে ছিল জেলে। তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। কি অপরাধে তা এখনও জানি না। এ বিষয়ে সে মুখ খুলছে না। পুনশ্চ 3, তোমার বাবার সঙ্গে আমার সম্পর্ক বিষাক্ত হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম এই মানুষটার মতো ঘৃণা আমি আর কাউকে করি না। এখন মনে হচ্ছে এই ধারণা ভুল। তোমার বাবাকে আগে যতটা ভালোবাসতাম এখন ততটাই ভালোবাসি, কিংবা কে জানে হয়তো তার চেয়ে বেশি। পুনশ্চ 4, খুব জরুরি একটা কথা লিখতে চাচ্ছিলাম, এখন মনে পড়ছে না। ইদানিং আমার এই সমস্যা হয়েছে। অপ্রয়োজনীয় কথা মনে থাকে, প্রয়োজনীয় কথা মনে থাকে না। অবন্তী মায়ের চিঠি পরপর 3 বার পড়ল। কিছুক্ষণ চিঠি গালে ধরে রাখল। চিঠি থেকে চা পাতা এবং লেবুর সতেজ গন্ধ আসছে। মা নিশ্চয়ই নতুন ধরনের কোনো পারফিউম চিঠিতে মাখিয়ে দিয়েছে। অবন্তী চিঠি হাতে দাদাজানের ঘরে ঢুকল। সরফরাজ খান আঁতকে উঠে বললেন, তোকে এরকম দেখাচ্ছে কেন? ইজ সামথিং রং? অবন্তী বলল, কিরকম দেখাচ্ছে? মনে হচ্ছে কিছুক্ষণ আগে ভূত দেখেছিস। মুখ রক্তশূন্য। আমার চোখে মুখে কোনো আনন্দ দেখতে পাচ্ছ না? না, না দেখতে পেলে বুঝতে হবে তোমার অবজারভেশন পাওয়ার অতি দুর্বল। যাই হোক, তুমি তো আমার সব চিঠি আগে সেন্সর করে আমাকে দাও। মার এইবারের চিঠিটা কি পড়েছ? না। এই নাও চিঠি, পড়লে আনন্দ পাবে। বাবার খোঁজ পাওয়া গেছে। বাবা এখন মার সঙ্গে আছে। মার বাড়ির সামনে একটা পাম গাছের নিচে আস্তানা গেড়েছে। নানান কর্মকাণ্ড করে মাকে ভোলানোর চেষ্টা করছে। মা অবশ্যই কঠিন চিজ, ভুলছে না। বারান্দার সব জানালা বন্ধ করে দিয়েছে যাতে বাবাকে দেখতে না হয়। সরফরাজ খান বললেন, হরবর করে এসব কি বলছিস? চিঠি দে, পড়ে দেখি। অবন্তী বলল, চিঠি এখনই পড়া শুরু করবে না, আগে আমার কথা মন দিয়ে শোনো। আমি আজ রাতে একটা পার্টি দেব। আমার আনন্দ আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। অন্যেরা মানে কারা? খালেদ চাচা, আমার স্যার শামীম শিকদার। তুমি বড় দেখে একটা পাঙ্গাস মাছ কিনবে, বাবার পছন্দের মাছ। কই মাছ আর মটরশুঁটি কিনবে। খালেদ চাচু মটরশুঁটি দিয়ে কই মাছ পছন্দ করেন। আজ রাতে হবে মাছ উৎসব। তুই তো মাছ খাস না। এখন খাই। খতিবনগরের হাফেজ জাহাঙ্গীরের সঙ্গে কাতল মাছের পেটি খেয়ে মাছ খাওয়া ধরেছে। সরফরাজ খান বিরক্ত গলায় বললেন, আবার তার কথা কেন? আমি চাই না এই বাড়িতে তার নাম উচ্চারিত হোক। অবন্তী হাসতে হাসতে বলল, হাফেজ সাহেব ঢাকায় থাকলে তাকেও দাওয়াত দিতাম। সরফরাজ খান বললেন, তোর বাবার কাণ্ড কারখানা আমি কোনোদিন বুঝিনি, তোর কাণ্ড কারখানাও বুঝি না। আমার একটা সাজেশন শোন। শফিক আর ওই যে শামীম, এদের আসতে বলার কিছু নেই। এরা কোনোভাবেই আমার পরিবারের সঙ্গে যুক্ত না। অবন্তী বলল, আমার পার্টিতে কে আসবে কে আসবে না তা আমি ঠিক করব, তুমি না। সরফরাজ খান বললেন, আচ্ছা ঠিক আছে, চোখমুখ কঠিন করে বলতে হবে না। অবন্তী বলল, চোখমুখ কঠিন করেছি অন্য কারণে। হঠাৎ মনে পড়ল, শফিক স্যার অনেকদিন এ বাড়িতে আসেন না। তুমি কি তাকে আসতে নিষেধ করেছ? সরফরাজ খান জবাব দিলেন না। অবন্তী বলল, তোমার কিছু কিছু কর্মকাণ্ডের জন্য আমি তোমাকে অত্যন্ত অপছন্দ করি। আজকের পার্টিতে তোমাকে আমি নিমন্ত্রণ করছি না। তার মানে তোমার জন্য আজ খাবার আসবে হোটেল থেকে। তুমি হাসছ কেন? আমি সিরিয়াস। ভালো কথা, শফিক স্যারের ঠিকানা লিখে দাও, আমি নিজে গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসব। তোকে যেতে হবে না, মাস্টার আশেপাশেই থাকে, মোড়ের এক চায়ের দোকানে থাকে, চা বানিয়ে বিক্রি করে। অবন্তী বলল, বাহ, ইন্টারেস্টিং তো। সরফরাজ খান ভুরু কুচকালেন। ঘটনাটা কেন ইন্টারেস্টিং বুঝতে পারলেন না। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন। বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।